আজ আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির ৭৫তম জন্মদিন। এই ৭৫তম জন্মদিনে আমরা তাকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। কিন্তু এই ৭৫তম জন্মদিন মানেই যে শুভ জন্মদিন হয়ে এলো তা কিন্তু বোঝা যাচ্ছে না। এবারের জন্মদিনটা নরেন্দ্র মোদীর কাছে সবচেয়ে অশুভ হয়ে এসছে। জন্মদিনে তিনি ভালো থাকুন, সুস্থ থাকুন, এটা আমরা চাই, কিন্তু এই অশুভ জন্মদিন তিনি কতদিন এরপরে এই জন্মদিনের রেশটাকে টেনে নিয়ে যেতে পারবেন সেটাই এখন দেখার। কারণ অন্ধ্রপ্রদেশ থেকে তিনটে চিঠি নরেন্দ্র মোদীর ৩টে আলাদা আলাদা দফতরের কাছে গিয়ে পৌঁছেছে। না, আজকে প্রধানমন্ত্রী জন্মদিনের আগাম শুভেচ্ছা জানায়নি তারা। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু ৭৫তম জন্মদিনের ঠিক আগে মোদীর হার্টবিট বাড়িয়ে দেওয়ার মতন তিনটে চিঠি লিখলেন মোদীর তিনটে মন্ত্রীকে। এরকম চিঠি বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা আকছার লিখেই থাকেন, বিভিন্ন দাবি দেওয়া নিয়ে তারা চিঠি লেখেন। বিরোধী দলের মুখ্যমন্ত্রীদের চিঠিগুলোকে তেমন পাত্তা না দিলেও শরিক দলের মুখ্যমন্ত্রীদের চিঠিকে ইগনোর করবার ক্ষমতা প্রধানমন্ত্রী বা অন্য কোনো মন্ত্রীর আর নেই। শরিকদের দাবি দেওয়ার চাপেই এমনিতে প্রধানমন্ত্রী প্রায় স্যান্ডউইচের মতন অবস্থা হয়েছে। সরকার বাঁচাতে গদিতে টিকে থাকতে হলে নরেন্দ্র মোদীকে শরিকদের সব ব্ল্যাকমেল নীরবে সইতে হবে, হচ্ছে। যখন নীতিশ কুমার আর চন্দ্রবাবু নাইডুর মতন পল্টুরাম শরিক থাকে তখন বিরোধী দলের নেতাদের কাজ যায় অনেকটাই কমে। সবসময়ই একটা নিরাপত্তাহীনতায় কাটাতে হয়, কখন সরকার পড়ে যায়। ব্যতিক্রম নন কিন্তু মোদীও। যদিও অমিত শাহ সরকারি এজেন্সির জুজু দেখিয়ে শরিকদের একটা চাপে রাখার চালানোর চেষ্টা করেন বটে, কিন্তু এবার চন্দ্রবাবুর ৩টে চিঠির জবাবি কর্মকাণ্ড যে কি হবে তা নিয়ে অমিত শাহ এবং নরেন্দ্র মোদী দুজনেই বেশ বেকায়দায় পড়েছেন। আজ বিস্তারিতভাবে সেটাই বলবো ৫টার প্রবচনে। নমস্কার, শুভ সন্ধ্যা। আমি আপনাদের প্রবীর বিশ্বাস, দেখছেন প্রবীর প্লাসের ৫টার প্রবচন অনুষ্ঠান। চন্দ্রবাবু নাইডুই এখন বিজেপির সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে উঠেছেন। বিগত ১.৫ বছরে ভাষা নিয়ে হোক, ডিলিমিটেশন ইস্যুতে হোক, আর এখন এসআইআর নিয়ে সরকারের সুরে সুর না মেলালেও ওয়াকফ বিলটা সমর্থন করে নিজের রাজ্যের ভোটারদের কাছেই বেশ খানিকটা চাপে পড়ে গিয়েছেন চন্দ্রবাবু। তার উপরে ট্রাম্পের অতিরিক্ত শুল্ক চাপানোয় অন্ধ্রের মৎস্যজীবীদের ব্যবসা প্রায় লাটে উঠে গিয়েছে, 50% তো গেছেই। নরেন্দ্র মোদীর সাথে ট্রাম্পের বনিবনা না হওয়ার কারণে অন্ধ্রের মাছ ব্যবসায়ীরা বিপদে, এরকমটাই মনে করছেন বেশিরভাগ অন্ধ্রবাসী। আর চন্দ্রবাবু নাইডু মোদীকে সমর্থন করে চলেছেন বলেই অন্ধ্রবাসীদের চক্ষুশূল হয়ে উঠেছেন এই চন্দ্রবাবু নাইডু। দেশে মোদীর জনপ্রিয়তা কমে যাওয়ার সাথে সাথে চন্দ্রবাবুরও কিন্তু জনপ্রিয়তার গ্রাফ হু হু করে নামছে। এখান থেকে পরিত্রাণ পেতেই চন্দ্রবাবু রাজ্যের জন্য বিভিন্ন দাবি দেওয়া আদায়ে রীতিমতো ব্ল্যাকমেলের পথে নেমে পড়েছেন, রীতিমতো ব্ল্যাকমেল করছেন। চন্দ্রবাবু চিঠি লিখেছেন মোদীর ৩ মন্ত্রীকে, লল্লন সিং, নির্মলা সীতারামন আর পীযূষ গোয়েল। এদের মধ্যে লল্লন সিং আবার নীতিশ কুমারের দলের তরফে মন্ত্রী। নির্মলা সীতারামনকে নাইডু লিখেছেন, বা ৩জনকেই লিখেছেন, ট্রাম্পের যে ট্যারিফ তার ফলে অন্ধ্রপ্রদেশের মাছ ব্যবসায়ীদের ২৫,০০০ কোটি টাকার ক্ষতি হয়েছে এবং এই বিপুল টাকার ভর্তুকি অন্ধ্রপ্রদেশকে দিতে হবে বলে জানিয়েছেন নাইডু অর্থমন্ত্রীকে এবং সমস্ত মন্ত্রীকে। ১৭ সেপ্টেম্বর মানে আজকে নরেন্দ্র মোদীর জন্মদিনের ঠিক আগে এই বিপুল পরিমাণ টাকার দাবি করে রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছেন চন্দ্রবাবু নাইডু দিল্লিতে। এবার শাঁখের করাতের মতন দশা হয়েছে বিজেপির, মানে এদিকে গেলেও কাটবেন, ওদিকে গেলেও কাটবেন।
চন্দ্রবাবুর এই দাবি মেনে নিলে গুজরাটের সোনা হীরের ব্যবসায়ীরা, মহারাষ্ট্রের এবং দক্ষিণ ভারতের অন্যান্য রাজ্যে যারা তুলো এবং সুতির জামা কাপড় আমেরিকায় এক্সপোর্ট করত, তারাও তো দাবি তুলে বসবে এই সরকারি ভর্তুকির জন্য। মানে বাঘের পিঠে সওয়ার হয়ে গিয়েছে নরেন্দ্র মোদী। কিন্তু মানে এমনিতেই বৈদেশিক ঋণে আমাদের এনডিএ সরকার জর্জরিত। টাকা কোথায় এত? চন্দ্রবাবু নাইডু যখন এই বিশাল অঙ্কের টাকা চেয়ে বসেছেন, ঠিক সেই সময় তারই ছেলে নারা লোকেশ এসআইআর নিয়ে লাগাতার বিব্রতকর প্রশ্ন শুরু করে দিয়েছেন এনডিএ সরকারের কাছে। ওদিকে নীতিশ কুমার বিহারের নির্বাচনে আসন ভাগাভাগি নিয়ে চিরাগ পাসওয়ান এবং নীতিশের দলের মধ্যে যে অসন্তোষ চলছে তার পুরো দায় বিজেপির ওপর চাপিয়ে দিয়েছে। বলেছে আপনারা যা করবেন করুন, দায়টা পুরো এবার বিজেপির। বিহারে জিতেন রাম মাঝি বিজেপির আর এক শরিক, 15টা আসন না দিলে তিনি 100 আসনের প্রার্থী দিয়ে ভোট কাটবেন বিজেপি, একথা তিনি নিজেই বলেছেন। আর চিরাগ পাসওয়ান তো মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্নে বিভোর হয়ে আছেন। ওদিকে মহারাষ্ট্রের একনাথ শিন্ডে নিজের দলের নেতাদের সাথেই ঘন ঘন মিটিংয়ে বসছেন মুখ্যমন্ত্রীর চেয়ারটাকে ফিরে পেতে, মুখ্যমন্ত্রীর পদ ফিরে পেতে। না পেলে তিনি যে এনডিএর শরিক হিসাবে আর থাকবেন না তা কিন্তু ঠাড়ে ঠোড়ে বোঝাতেও শুরু করে দিয়েছেন শিন্ডে। আর বিজেপিতেই আছে নীতিন গডকরি। তাই সব মিলিয়ে নরেন্দ্র মোদীর হ্যাপি বার্থডেটা কতটা হ্যাপিনেস নিয়ে আসছে সেটাই দেখার প্রতীক্ষায় সারা দেশবাসী বসে আছে। সম্ভবত এর আগে মোদীর জন্মদিন কখনো এত টেনশন নিয়ে আসেনি মোদীর জীবনে। একদিকে ট্রাম্পের ট্যারিফ নিয়ে টেনশন, শরিকদের আসন ভাগ বাটোয়ারা, টাকা পয়সার ভাগ বাটোয়ারা নিয়ে টেনশন, তার উপর ওয়াকফ নিয়ে সুপ্রিম কোর্টের ইন্টারিম অর্ডারে টেনশন। অন্যদিকে এই সুপ্রিম কোর্টই সাফ বলে দিয়েছে এসআইআর নিয়ে একটাও জালিয়াতি প্রমাণ যদি মিলে যায় পুরো এসআইআর প্রক্রিয়াকেই তারা বাতিল করে দেবে। আরএসএস নাগপুরের লবি, নীতিন গডকরি মুকেশ আম্বানির যে ত্রিমাত্রিক টেনশন, মানে ত্রিফলা টেনশন, সেসব তো আছেই। ওদিকে সংঘ দাবি তুলেছে সঞ্জয় যোশীকেই বিজেপির সভাপতি করতে হবে। গডকরি বলছেন তার বিরুদ্ধে টাকা পয়সা খাইয়ে অপপ্রচার করা হচ্ছে। ইশারা কিন্তু স্পষ্ট এই গুজরাট লবির দিকে। আগামী বছরের মধ্যে এই 4 রাজ্যের বিজেপি নির্বাচন আছে। এই 4 রাজ্যেই মধ্যে 3 রাজ্যেই বিজেপি হারবে বলে খবর আসছে। একমাত্র আশার আলো ছিল আসাম। সেখানেও রাজবংশীরা বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে ইতিমধ্যে পথে নেমেছে। বলে রাখি আপনাদের, এই রাজবংশীদের ভোটেই কিন্তু আসামে ক্ষমতায় এসেছিল বিজেপি। আবার ওদিকে বোড়োল্যান্ডের দাবিও মাথা চাড়া দিয়ে উঠেছে আসামে, খুব ধীরে ধীরে কিন্তু মাথা চাড়া দিচ্ছে। এদিকে চন্দ্রবাবু নাইডু একই দাবি নিয়ে 3টে দপ্তরে চিঠি পাঠিয়ে অপেক্ষা করছেন। দপ্তরের মন্ত্রীরা প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আলাপ আলোচনা করছেন। জবাব তো কিছু একটা দিতেই হবে নাইডুকে। হয় বলতে হবে ঠিক আছে বাপু, 25,000 কোটি টাকা তুমি চেয়েছো তো তুমি পেয়ে যাবে, মাথাটা ঠান্ডা রেখে সরকারকে সমর্থন দিয়ে যাও, মোদিজির গদিটাকে টিকিয়ে রাখো। আর না হয় বলতে হবে যে অত টাকা পয়সা আমরা দিতে পারবো না, ওই 8, 10, 12 হাজার কোটি টাকা নিয়ে চুপচাপ থাকো। আর না হলে সরাসরি নাকচ করে দিতে হবে চন্দ্রবাবুর এই নতুন বায়নাকে। চন্দ্রবাবু অপেক্ষা করছেন জবাবের। তবে বেশি দিন অপেক্ষা করবার বান্দা কিন্তু তিনি মোটেও নন। এই 3টে চিঠির ফলে মোদী অমিত শাহের কপালে চিন্তার ভাঁজ কিন্তু চওড়া হতে শুরু করেছে। টেনশন যেন কিছুতেই আর যাচ্ছে না মোদী অমিত শাহের। জন্মদিনের রোশনাই ফিকে হয়ে গিয়েছে মোদী। আজ সেই 17ই সেপ্টেম্বরের সন্ধ্যা। কাল কি হবে আমরা তা জানি না, কেউই জানে না। উৎকণ্ঠায় আছি কিন্তু আমরাও। আমাদের সাথে আপনাদের আবার দেখা হবে, মানে আমার সাথে আপনাদের দেখা হবে আগামীকাল সকাল 9টায়। আজ রাতে আসবেন সুমন ভট্টাচার্য তার সরাসরি সুমন অনুষ্ঠানটা নিয়ে। দেখতে ভুলবেন না। সকলকে আগমনী শুভেচ্ছা জানাচ্ছি এবং নরেন্দ্র মোদীকে আরো একবার তার জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের 5টার প্রবচন। সকলে ভালো থাকবেন। নমস্কার।